আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। এইবার এই যে ১৬ই ডিসেম্বরে বিজয় দিবস, এই গুজরাটের কসাই মোদি আর যে একটা স্ট্যাটাস নিয়ে বেশ খুব হইচই করছি আমরা বাংলাদেশিরা, যে আমাদের বিজয়ও কেড়ে নিতে চাচ্ছে। আচ্ছা, বিজয় আমাদের কিভাবে আপনারা একটু বুঝাই বলেন। এখন আমরা যদি এই হুজুগে বাংলাদেশি যদি কারোর কূটকৌশল না বুঝতে পারি এবং সেই কূট চাল করে যদি আমাদের অর্জন কেউ ছিনিয়ে নিয়ে যায়, তো সেক্ষেত্রে লাফালাফি করে লাভ আছে? এই যে বাংলাদেশের বিজয় তো ছিনিয়ে নিয়ে গেছে সেই ৭১ সালে যখন প্রবাসী সরকার গঠন করা হয়েছে। এই প্রবাসী সরকার তো ভারতীয় রয়ের মেন এজেন্ডা ছিল এবং এজেন্ডা বাস্তবায়ন করেছে। এই প্রবাসী সরকার ইন্দিরা গান্ধীকে পারমিশন দিছে বাংলাদেশে অপারেশন করার জন্য, যৌথ বাহিনী গঠন করে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আরে ভাই, ডিসেম্বরের ৩ তারিখে ভারতীয় বাহিনী বাংলাদেশে ঢোকে। দেখেন, এই আজ ৫৩ বছর লেগে গেছে এই বাংলাদেশের আবাল মানুষদের এই জিনিসটা বুঝতে। আমরা বাংলাদেশের প্রায় 90% এলাকা ডিসেম্বর ৩ তারিখের আগেই পাকিস্তান হানাদার বাহিনী থেকে আমাদের দেশের এই মুক্তিযোদ্ধারা মুক্ত করে ফেলেছে। তাহলে ৩ তারিখে এই ইন্দিরা গান্ধী এই প্রবাসী সরকারের সাথে ষড়যন্ত্র করে ভারতীয় বাহিনী বাংলাদেশে ঢুকে যে আমাদের যে অর্জনটা, সেই অর্জনটা তারা ছিনিয়ে নিয়ে যায়। এবং সেই এরা কিন্তু আজকে বলতেছে না যে এইটা ভারত পাকিস্তান যুদ্ধ। এইটা আপনি যদি ভারতের সেনাবাহিনীর আপনার ওয়েবসাইটে যায় দেখেন, তারা এটাকে ভারত এবং তাদের পুস্তকে তারা কিন্তু ভারত পাকিস্তানের যুদ্ধই হিসাবে গণ্য করে। তাহলে এই কাজটা কে করতে দিছে? এই যে ৫৩ বছর বাংলাদেশিরা যে ঘুমাইছিলেন, এই কাজটা কে করতে দিছিল? ওই প্রবাসী সরকার। আপনি বলেন তো, আসলে পৃথিবীতে কোন দেশ এইভাবে প্রবাসী সরকার গঠন করে স্বাধীন হয়েছে? ওখানে প্রবাসী সরকার গঠন করার কি দরকার ছিল এবং তারা কি কাজটা করেছিল? যুদ্ধ তো পাকিস্তানি সেই কিছু রাজনীতিবিদ এবং আর সেনাবাহিনীর কিছু কর্মকর্তার কারণে, এবং জিয়াউর রহমান যদি ওই সময় স্বাধীনতার ঘোষণা না দিতেন এবং পাকিস্তানি বাহিনী যদি সেই ২৫শে মার্চের রাত্রে যে আক্রমণ করে এগুলা না করতেন, তাহলে কিসের যুদ্ধ? কিসের যুদ্ধ? বাংলাদেশে এই যে ২৪ বিপ্লব, এই যে আমাদের ৫ই আগস্টের যে বিপ্লব, জুলাইয়ের যে বিপ্লব, এইটা যেমন হঠাৎ করে অর্গানিকভাবে হয়ে গেছে, যুদ্ধটাও পাকিস্তানের যে যুদ্ধটা, এটা হঠাৎ করে অর্গানিকভাবে হয়ে গেছে। এবং সেই যুদ্ধের অর্জনটাকে ডিসেম্বরের ৩ তারিখের পরে ওই প্রবাসী সরকারের মাধ্যমে ভারত আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। তাহলে আমরা যদি বলেও থাকি যে বিজয়, সেটা তাহলে ১৬ই ডিসেম্বরে আমাদের বিজয় আসেনি। যেদিন ১৯৭২ সালের ১৭ই মার্চ, যেদিন ভারতীয় বাহিনী বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য হয়। এক্ষেত্রে শেখ মুজিবুর রহমানের আমি প্রশংসা করি, তার ভূমিকা রয়েছে। এবং সেই দিন বাংলাদেশের বিজয় দিবস হিসাবে বলতে পারি। তার আগে, আরে ভাই, আমার বিজয় দিবস, অথচ আমার ৩ বাহিনী প্রধান জেনারেল আতন গনি ওসমানী বা আমাদের যে ৮টা সেক্টরের যে কমান্ডার, তাদেরকে ফেলে রেখে আপনি ভারতীয় সেনাবাহিনীর লোকজন এনে ভারতীয়দের কাছে পাকিস্তানিদেরকে সারেন্ডার করাইলেন আর বলতেছেন আমাদের বিজয়। আমাদের বিজয় এই ৫৩ বছরেও আসেনি। এবং জুলাইয়ের যে বিপ্লব, সেই বিপ্লবও অলরেডি ছিনতাই হয়ে গেছে। এবং সেই জুলাই বিপ্লবের যে জয় বাংলা হয়েছে, এইটাকে যদি পুনরুদ্ধার করতে চান, যত সময় ক্ষেপণ করবে এবং এই জুলাই বিপ্লব তত মানে কঠিনভাবে হাতছাড়া হয়ে যাবে। এই জামাত বিএনপি যদি এখন ঐক্যবদ্ধ হয়ে এই আসিফ নজরুল গং রয়ের যে এজেন্ট, এদেরকে বিতাড়িত করার জন্য যদি ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামের ডাক না দেয়, তাহলে
এই জিয়া পরিবার, বিএনপি তো কিছু দালাল জামাতেও আছে, বিএনপিতেও আছে, এই দালাল এদের তো কিছু হবে না, কিন্তু এই মানে ক্ষতিটা হবে বাংলাদেশের আপামর জনগণের, অ্যাজ এ কান্ট্রি বাংলাদেশের ক্ষতি হবে, আর এই জিয়া পরিবারের ক্ষতি হবে। এই খালেদা জিয়ার দেখেন বাইরে যাওয়া নিয়েও তালবাহানা করতেছে, আবার তারেক জিয়ার বাংলাদেশে আসা নিয়েও তালবাহানা করতেছে। তারেক জিয়াও বাংলাদেশে আসতে পারবে না, ওই খালেদা জিয়াও বাইরে যেতে পারবে না। এই জন্য দ্রুত এই বিজয় দিবস, স্বাধীনতা দিবস এই সমস্ত না করে সত্যিকারের বিজয় অর্জনের জন্য, ভারতীয় হেজিমনি থেকে নিজের দেশকে রক্ষা করার জন্য, নিজের ধর্মকে রক্ষা করার জন্য আবার মাঠে নামার জন্য প্রস্তুতি নেন। চিন্তা করতে পারেন, ওই একটা গাঁজাখোর, ওই নেশাখোর মোস্তফা সরোয়ার ফারুকের উপদেষ্টা বানাইছে। কি লজ্জার একটা বিষয়! প্রত্যেকটা উপদেষ্টা এদেরকে বানানো হয়েছে ওই ভারতীয় প্রথম আলো, ওই আসিফ নজরুল গং, ভারতীয় রয়ের যে প্রেসক্রিপশনে ওই আসিফ নজরুল গংরা এই বাংলাদেশের বর্তমান যে উপদেষ্টা সরকার রয়েছে তাদের যে কর্মকাণ্ড পরিচালনা করছে। অ্যাকচুয়ালি এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকেও ব্যবহার করা হচ্ছে। ওই সময় জেনারেল ওয়াকার জানতো যে সে এখন ক্ষমতায় নিলে সে টিকে থাকতে পারবে না, এই জন্য এমন একজন লোককে খুঁজে বের করেছে যার একটা ফেস ভ্যালু আছে, যার সারা বিশ্বে গ্রহণযোগ্যতা আছে। এই কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আনা হয়েছে, কিন্তু এখন তার কোনো ক্ষমতা নাই। এখন উনি যে কোনো দিন হয়তো বলতে পারে যে সালাম, আমার দ্বারা এই দেশের এই এত খারাপ মানুষকে পরিচালনা করা আমার দ্বারা সম্ভব না, আমি গেলাম। উনি হয়তো যে কোনো দিন রেখে চলেও যেতে পারে, কারণ উনার কোনো ক্ষমতা নাই। এই যে উপদেশটা কে তৈরি করতেছে, কি হইতেছে, এই সমস্ত কিছু রয়ের প্রেসক্রিপশনে আসিফ নজরুল, জেনারেল ওয়াকার, তাদের পুরা তাদের মাধ্যমে এইগুলা হচ্ছে। তাই বলবো, এই জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে রাস্তায় নামার জন্য আবার প্রস্তুত থাকেন। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।